বর্তমান তরুণ সমাজ মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী নয়, ভবিষ্যতেও তারা সমাজের যে কোনো অসঙ্গতি ও দুর্নীতি প্রতিরোধ করবে। এডিটর্স গিল্ড আয়োজিত নাশকতার বিরুদ্ধে বাংলাদেশ শিরোনামে গোলটেবিল আলোচনায় এমনই মত দিয়েছেন বিশিষ্টজনরা। সংকট সমাধানের সংলাপ, নতুন প্রজন্মের আবেগ বোঝার পাশাপাশি সকল পক্ষকে ভুল স্বীকারেরও পরামর্শ দিয়েছেন সবাই। ঝুমুর বাড়ি জানাচ্ছেন বিস্তারিত। নাশকতার বিরুদ্ধে এবং জাতিকে একত্রিত করার জন্য কিছু মানুষের মুখ থেকে এখন ডাক আসা প্রয়োজন। এবারের কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব কোনো রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠেনি, তাই তৃতীয় শক্তি সুযোগ নিয়েছে। তবে এই দোহাই দিয়ে বর্তমান পরিস্থিতিকে অবহেলা করার কোনো সুযোগ নেই বলছেন বিশিষ্টজনরা। জনগণের সাথে যে দূরত্ব বাড়ছে, এটা তো বাস্তবতা। এখন রুলিং পার্টি হচ্ছে একটা কমিশন গঠন করে এটা সত্যিকারের চিত্রটা কি কেন হয়েছে সেটা বাড়ি করতে হবে। ব্যর্থতার দায় দায়িত্ব একটা নির্ধারণ করতে হবে, সেটা দলের মধ্যে এবং সরকারের মধ্যে, এবং ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং সেটা যেন মানুষ দেখতে পারে যে এই সব লোকের ব্যর্থতার জন্য এই ঘটনা ঘটছে, এগুলোর দায় দায়িত্ব আমরা নির্ধারণ করলাম। ক্রাইসিস যে হবে ভবিষ্যতে আরো হবে, কিন্তু তো তাকে তো আমার একটা ন্যাশনাল সিকিউরিটি একটা কাউন্সিল বা একটা সিটি স্ট্র্যাটেজি থাকা দরকার, যেখানে কোঅর্ডিনেশন হবে, জনগণের সাথে একটা সম্পর্ক থাকবে। তারা বলেন, এবারের আন্দোলনে সরকার নতুন প্রজন্মের কণ্ঠস্বর শোনার চেষ্টা করেনি, তাই দূরত্ব তৈরি হয়েছে। ভাষাটা বুঝিনি আমরা তাদের বাক্যগুলি, বিন্যাসগুলো বুঝতে পারছি না, কি চাচ্ছে সেটা আমরা বুঝিনি। এমনকি আমি একটা কথা বলি, যেখানে একটু আগে বললো হাসান ভাই যে আসলে ক্ষোভ আছে, সামাজিক ক্ষোভটা পরবর্তী পর্যায়ে ধ্বংসাত্মক একটা রূপ নিয়েছে। সরকার যদি এটুকু স্বীকার করে যে হ্যাঁ ভুলটা হয়েছে, তাহলে শুদ্ধতার রাস্তার জায়গাটা কিন্তু বের হয়ে আসতে হবে। রাস্তা যখন আপনি পাবেন, তখন আপনাকে ওখানে বিভিন্ন অপ্রিয় সিদ্ধান্ত নিতে হবে। ছাত্র রাজনীতির পক্ষে আমরা আছি, কিন্তু ছাত্র রাজনীতি যেন ইম্পোজিং অ্যান্ড ডমিনেটিং না হয়ে যায় কোনো ক্ষেত্রে। যেমন ধরুন যে আমাদের হলগুলিতে যেভাবে আমাদের বিশেষ করে পুরুষ শিক্ষার্থীদের হলগুলিতে রুমের বন্টন বা আমাদের গণরুম সংস্কৃতি, এগুলো নিয়েও কিন্তু কথা এসছে। তাদের মতে সেনাবাহিনী মোতায়েন বা নেটওয়ার্ক বন্ধ করে দীর্ঘমেয়াদে সমাধান সম্ভব নয়, প্রয়োজন নতুন প্রজন্মের আবেগ বোঝা। কেনিয়াতে একটা আন্দোলন হয়েছিল সরকার ব্যাপারে, সেখানে একটা জিনিস কেনিয়ার প্রধানমন্ত্রী পরে বলেছেন আন্দোলন শেষ করার থামানোর জন্য, আমি আপনাদের কথা শুনতে পেরেছি, জনগণের কথা আমি শুনেছি এবং আমি জনগণের কথা অনুযায়ী কাজ করব। আমরা এই কথাটাই শুনতে চাই আমাদের সরকারের। একটু ওপেনলি বলা যে আমাদের ভুল হয়েছে, নাও উই ওয়ান্ট টু কারেক্ট, আমরা রাস্তা ফিরিয়ে আনতে চাই। এখনো টিভিতে যেসব মন্ত্রী, এমপি, ব্যবসায়ী নেতা কথা বলছেন, এদের প্রতি মানুষের কোনো সিম্পেথি নাই, এদের কোনো গ্রহণযোগ্যতা নেই। এই চেহারাগুলো বদলে ফেলতে হবে। নেতাদের কাছে, পার্টি কিছু গ্রুপের কাছে জিম্মি হয়ে, কিছু ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে, ধর্মর কাছে জিম্মি হয়ে সেটাকেই ধরে নিচ্ছে যে তারাই তাদেরকে রক্ষা করবে, এটা ঠিক না। জনগণের কাছে ফিরে আসতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এবং গণতান্ত্রিক উন্নয়ন করতে হবে। উন্নয়ন আর গণতন্ত্রকে মুখোমুখি করলে চলবে। আমাদের তরুণ সমাজ, আমাদের প্রজন্ম বিচ্ছিন্নভাবে কিছু অনুপ্রবেশকারী থাকতে পারে, তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী নয়। তারা গণজাগরণ মঞ্চে একত্রিত হয়ে সেটা প্রমাণ করেছে। তৃতীয় শক্তি, চতুর্থ শক্তি, পঞ্চম শক্তি বলে ঢালাও মন্তব্য না করে প্রথমবারের মতো হলেও বাংলাদেশে একটি সুষ্ঠু তদন্ত অত্যন্ত, এবং সেটাই পারবে শুধু জাতিকে ঐক্যবদ্ধ করতে। ঝুমুর বাড়ি, ৭১, ঢাকা। ছাত্রদের একটি আন্দোলন, সেই আন্দোলন স্বতঃস্ফূর্ত ছিল। সেই জায়গাটিতে হলো হত্যা, হলো সহিংসতা এবং দেশকে ফেললো একটা অস্বস্তির মধ্যে। প্রায় ১.৫ সপ্তাহের বেশি সময় আমরা সেই অস্বস্তির মধ্যে কাটিয়েছি। এখন নানা জায়গা থেকে সমাধান আসছে, খোঁজা হচ্ছে একই সাথে সমাধান। এই অস্বস্তি কাটানোর, এই সংকট কাটানোর বিশিষ্টজনেরা কথা বলছেন, সেরকম একটি প্রতিবেদন আমরা দেখছিলাম। সেই প্রতিবেদনের সূত্র ধরে আমরা আলাপ আরেকটু বাড়াতে চাই। আমাদের সাথে রয়েছেন পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান, এবং একই সাথে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। জনাব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, আপনার কাছে প্রথম প্রশ্ন রাখতে চাই, কারণ আজকে আপনিই বলেছেন যে আমাদের সাথে নতুন প্রজন্মের দূরত্ব তৈরি হয়েছে, নতুন প্রজন্ম আমাদের ভাষা বুঝতে পারছে না। এই জায়গাটির প্রশ্নটি হচ্ছে যে এই যে নতুন প্রজন্মের আবেগ, সেটি
কেন আমরা বুঝতে পারছি না, কেন সামাজিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এই ভাষাটি বুঝতে পারছেন না? এটা বাড়ছে না এই কারণে আমার মনে হচ্ছে যে আমরা ধরেন রাজনৈতিক দলগুলো যারা আছে এবং পাশাপাশি মানে রাজনৈতিক সমাজ, সাংস্কৃতিক সমাজ এবং সামাজিক যে শক্তির যে সমাজ, এদের সাথে ছাত্রদের কোনো রকম ইন্টারাকশন নাই, কোনো রকম যোগাযোগ নাই। আমরা তাদের কথা শুনিনি, তাদের কথা বুঝতে পারিনি তারা কি চায়। এটা তো রাজনৈতিক আন্দোলন ছিল না, এটা তো ছাত্রদের একটি দাবি ছিল। আর একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি খুব পরিষ্কার করি, 2018 সাল থেকে কিন্তু আমরা বলেছি ঠিক আছে মুক্তিযোদ্ধাদের কোটার দরকার নাই। বলার পরও অনেক সমালোচনা হয়েছে, আমি যখন বলেছি আচ্ছা ঠিক আছে রাখতে পারেন, কিন্তু অল্প আকারে রাখেন, কেননা মুক্তিযোদ্ধার সন্তানরা কোটা পায়নি। 75-এর পরে কোটাটা বন্ধ হয়ে গেছিল 96 পর্যন্ত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসার পরে আবার কোটা দিয়েছে, কিন্তু সমস্যাটা হচ্ছে তখনও মুক্তিযোদ্ধাদের যারা সন্তান ছিল তাদের বয়স, তাদের শিক্ষা, তাদের অর্থনৈতিক যে অবস্থান সব মিলিয়ে তারা একটি মেধার জায়গায় কম্পিট করতে পারবে না সেরকম ভেবে করেছিল, কিন্তু তাদের বয়স তখনও হয়ে ওঠে নাই। সুতরাং মুক্তিযোদ্ধারা সব নিয়ে গেছে, মুক্তিযোদ্ধারা কোটা পেয়েছে, কথাটা ঠিক না। এখনও যে করেছে আমি মনে করি সেখানেও মুক্তিযোদ্ধার সন্তানদের কারো বয়স নাই, শহীদের সন্তানদের বয়স নাই, কারো বয়স 54-55 হবে, কারো বয়স 40 হবে। সুতরাং এই কোটা অ্যাভেল করা যাবে না, এটা মেধার জায়গায় চলে যাবে, যাক কোনো আপত্তি নেই। কিন্তু কথা হচ্ছে তার আগে কিছু কাজ আছে। এই যে আমরা কমিউনিকেশনে ফেল করেছি আমাদের তরুণ সমাজের সাথে, তাদের ভাষাটা বুঝতে পারি না, তাদের দাবিগুলো আমরা শোনার চেষ্টা করি না। এইটা মনে হয় আরেকটু মনোযোগ দিয়ে আমাদের শোনা দরকার ছিল, এবং যার জন্য কিন্তু আজকে এত বড় একটা বিপর্যয়ের মুখোমুখি হয়েছে আমরা, এটা অস্বীকার করা যাবে না। এতগুলো প্রাণ ঝরে গেল, প্রতিটা প্রাণের মূল্য আছে, প্রতিটি প্রাণ খুবই জরুরি একটা দেশের জন্য, একটি পরিবারের জন্য, তার মায়ের জন্য। কিন্তু এই প্রাণগুলো চলে গেলে তারা তো আর ফিরে আসছে না। সুতরাং এই জায়গায় পৌঁছাবার আগে আমরা পারিনি। আমরা যে ভাষাটি বুঝতে পারলাম না, কেন বুঝতে পারলাম না? আমরা তাদের ভাষাগুলি বোঝার চেষ্টা করি নাই। আমরা তো আমাদের ভাষা নিয়ে, আমাদের বক্তব্য নিয়ে ব্যস্ত হয়ে আছি। তরুণ প্রজন্ম তো আর এটা 71-এর প্রজন্ম না, এই প্রজন্ম তো নতুন প্রজন্ম। এদের বয়স তো সব ধরেন যারা রাস্তায় নেমেছিল 15 থেকে 29-30-এর মধ্যে। সুতরাং এই যে 4 কোটির মতো কিন্তু এরা ছাত্র আছে, 4 কোটির উপরে ধরেন। এই ছাত্রগুলো এদের মধ্যে সবাই তো নামেনি, যারাই নেমেছে আপনি যদি দেখেন এটা কিন্তু ঢাকায় মূলত কেন্দ্রীভূত, তার বাইরেও বেশ কয়েকটা শহরে হয়েছে। সেখানে ছাত্রদেরই কিন্তু অংশগ্রহণ ছিল। সেই সুযোগে কিন্তু সন্ত্রাস এবং একটি অস্থিতিশীল করার জন্য একটি গোপন রাজনৈতিক সংগঠন এখানে কিন্তু জড়িত হয়েছে এবং এইসব ধ্বংসলীলা চালিয়েছে। দায়িত্ব সবাইকে নিতে হবে, আমাদেরকে নিতে হবে, সরকারকে নিতে হবে, ছাত্র আন্দোলন যারা করেছে তাদেরকে নিতে হবে। আমাদেরকে খুঁজে বের করতে হবে দুটো জিনিস, একটা হচ্ছে তার পেছনের কারণটা কি এবং আমরা কেন তাদের প্রতি মনোযোগী হলাম না, আর দ্বিতীয়টি হচ্ছে যে এরা কারা এই ধ্বংসের সাথে জড়িত। সেই আলাপটিতে নিশ্চয়ই আমরা আসবো, এবং এই আলাপ আসলে হচ্ছে কারা এর সাথে জড়িত। কিন্তু তার আগে একটু আমি কামরুল হাসান খান আপনার কাছে আসতে চাই। যে জায়গাটিতে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু বলছিলেন যে আমাদের কাছেও যে তথ্যটি রয়েছে যে জনগোষ্ঠীর প্রায় 49% বয়স হচ্ছে 15 থেকে 29, এবং এদের অনেকের জন্ম 2000-এর পর। অর্থাৎ আমরা যেটি বলি যে এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রজন্ম, এরা ফেসবুক, ইউটিউবের সন্তান। এই প্রজন্মকে বুঝতে আমরা কি তাহলে পুরনো বিচার বিবেচনা কাজে লাগাচ্ছি, যেটি নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু বারবার বলছিলেন যে আমরা বুঝতে পারিনি? ধন্যবাদ পারানা, এবং আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এই সাম্প্রতিক ঘটনায় আমাদের যে সমস্ত তাজা প্রমাণগুলো ছড়ে গেল এবং তাদের আত্মার কামনা। আপনি ঠিকই বলেছেন, আমাদের হয়েছে কি, আমাদের ধরনের প্রথম যে কথাটা আপনি বললেন আমি আপনার সাথে একমত, যে আমাদের তাদের সাথে বয়সের দূরত্ব আছে, মানসিক দূরত্ব আছে এবং আধুনিকতার দূরত্ব আছে, এবং এর পেছনে কিছুটা কারণও রয়েছে। সেটা হলো যে আগের যে ধরেন যে ব্রিটিশ আমল থেকে এদেশের বুদ্ধিজীবী পেশাজীবীদের একটা ভূমিকা ছিল, সেটা নিরপেক্ষ এবং সমাজে তারা বিবেকের ভূমিকায় থাকতো সবসময়। কিন্তু সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে গেছে 75-এর সময়, যে জাতিটা
বিভক্ত হয়ে গেছে এবং সেই বিভক্তিটা অনেক জায়গাতেই আপনার খুব মানে কাজ করে। যে যেমন ধরেন যে ৭৫ আগ পর্যন্ত এই ভূখণ্ডটা ছিল এক বাঙালি সংস্কৃতির উপর নির্ভর করে, রাজনীতিতে বাঙালি সংস্কৃতিতে বাঙালি সংস্কৃতি। ৭৫ পরবর্তী সময় জাতিটা বিভক্ত হয়ে গেল এবং আমরা তো ৭১ যুদ্ধটা ছিল বাঙালির যুদ্ধ, কিন্তু ৭৫ পরে সেখানে বাংলাদেশি জাতীয়তাবাদ ঘিরে যে বিভাজনটা হলো, সেই বিভাজনটা সর্বক্ষেত্রে হয়েছে রাজনীতিতে, হয়েছে সমাজে, হয়েছে বুদ্ধিজীবীদের মধ্যে এবং হয়েছে ছাত্রদের মধ্যে। তারই একটা ক্রিয়া প্রক্রিয়া আমাদের সব ক্ষেত্রেই দেখবেন আপনি। আর আমরাও আমাদের নতুন প্রজন্মকে, যে আগে যেমন একটা ইন্টারাকশন থাকতো ছাত্র সমাজের সাথে, সাংস্কৃতিক কর্মীদের সাথে এবং শিক্ষকদের সাথে, এই বিভাজনের কারণে কি বিচার বিবেচনা কাজ করছে না আপনি বলতে চাচ্ছেন? অনেকটাই দেখেন যে বর্তমান ঘটনাটাকে ঘিরেও কিন্তু দেখেন যে পক্ষাপক্ষি আছে। এখন ধরেন যে আমরা যেটা ভেবেছিলাম আর কিছু দায়িত্বশীল লোকের মানে ইগনোরেন্স আছে। যেমন ধরেন যে আপনার যদি আমরা প্রথমে একটা খেয়াল করি যে কোটা সংস্কারটা, এটা দায়িত্বটা কার? 18তে একটা বিশাল আন্দোলন হয়ে পড়ল, সে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগুলা কিন্তু আড়ালেই থেকে যাচ্ছে। এই কোটা সংস্কারটা কোথায় হওয়ারটা? পাবলিক সার্ভিস কমিশন। তাহলে এই 53 বছর এসে গিয়ে তাদের দায়িত্ব ছিল না এটা সরকারকে দেওয়া, বা এটা তারা তো স্পেশালিস্ট, তারা জানে মুক্তিযোদ্ধার কত পার্সেন্ট যাচ্ছে। সেই সংস্কারের প্রস্তাবটা কিন্তু এই জায়গায় সরকারি কর্মচারীদের একটা বিরাট গাফিলতি সব ক্ষেত্রে, তাদের থেকে উদ্যোগ বা তাদের থেকে বাস্তব একটা চিত্র সরকারকে, যে কারণে সরকারি কর্মচারীরা আড়ালেই থেকে যাচ্ছে। সব সময় রাজনৈতিক নেতৃবৃন্দ আপনার সমালোচনার সামনে পড়ে, এই কাজগুলো চলমান। তো এই জায়গায় একটা গ্যাপ যদি এই পিএসসি বা জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়টা নিয়ে তারা সময় মতো এটা চিন্তা করতো বা এটা প্রস্তাব করতো বা বাস্তবায়ন করতো, তাহলে কিন্তু এই জিনিসগুলো হতো না। এখন ধরেন যে এই ঘটনাকে আমরা কিভাবে দেখবো, এটা একেবারে এই ছাত্রদের একদম সহজ সরল ছাত্রদের, এবং এদের কিন্তু একটা বিরাট অভিজ্ঞতা আছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এই ছাত্ররাই কিন্তু 2018-তে নিরাপদ সড়ক আন্দোলনে করেছেন, এই গোষ্ঠীটাই, এই বয়সের ছেলে মেয়েরাই, সেখানে তাদের কিন্তু একটা বড়, তখন আমরা সবাই তাদের কথা মতো চলেছি, আমাদের রাস্তায় নামিয়ে দিয়েছে, আমরা কিছু মনে করি না। আমাদের সন্তানেরা, স্কুল ছাত্ররা, তারা কিন্তু এখন এই বয়সে এসে ঠেকেছে, তাদের একটা আন্দোলনের অভিজ্ঞতা রয়েছে। সেইখানে দেখেন যেটা সবচেয়ে দুঃখজনক, সেটি হলো একেবারেই ছাত্রদের একটা সহজ সরল যৌক্তিক দাবি, সেখানে সরকার কিন্তু বিবেচনা করছে। আমরা দেখেন যে এর পেছনে যে একটা শক্তি ছিল, আমরা কিন্তু 14 তারিখ থেকে টের পাচ্ছিলাম। 14 তারিখে কি হলো? 14 তারিখে আপনার এই মহামান্য রাষ্ট্রপতির সাথে তারা দেখা করলো এবং তাদের দাবিটা খুব দ্রুত তারা পরিবর্তন করতে থাকলো। 14 তারিখে দাবিটা মহামান্য রাষ্ট্রপতির যে আপনার মিলিটারি সেক্রেটারির সাথে তারা যে পেশ করলো, সে দাবিটা ছিল 24 ঘন্টার মধ্যে এটা বাস্তবায়ন করতে হবে এবং সংসদে পাশ করে। এটা তো অসম্ভব একটা দাবি। এখানেই বোঝাচ্ছিল দ্রুত পেছন থেকে তাদের এই উস্কানি দিয়ে এই এটাকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী 14 তারিখেই কিন্তু আশ্বাস দিয়েছে যে এটা কোর্টে আছে, কোর্টের থেকে এটা নিষ্পত্তি হবে, তারা সন্তুষ্ট হবে। এই বিষয়গুলো আসলে আমরা গত কয়েকদিন থেকে অনেকবার আলোচিত হয়েছে। আপনার কাছে একেবারে যে প্রশ্নের শেষ টানতে চাই, সেক্ষেত্রে আপনার কাছে আবার আমরা ফিরবো, কিন্তু জনাব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু আপনার কাছে আসতে চাই এই বিষয়টিতে, যে তাহলে যেখানে শেষ করলেন কামরুল হাসান, যে তৃতীয় একটি শক্তির, আমরা যে সবসময় দেখি যে কোনো সংকটে তৃতীয় একটি শক্তি সুবিধা নেওয়ার চেষ্টা করে, এই দায়টা আসলে কার? যে স্বতঃস্ফূর্ত আন্দোলনে তৃতীয় শক্তি যে সুযোগটা নেয়, এখানে আপনি কাকে দায়ী করতে চান? না, আমিও মনে করি যে তৃতীয় শক্তি যে কথাটা বলছে, সরকারও বলছে, তাদেরকে নানা নামে অভিহিত করছে। আমার কথা হচ্ছে যে তাড়াহুড়ার বিষয় না, আপনি পুরো আন্দোলনটার দিকে তাকান। একটি হচ্ছে শান্তিপূর্ণভাবে একটা দাবি আদায় করতে চাচ্ছিল, সেই ছাত্রদেরকে আলাদা করেন, আর এই সন্ত্রাসী কর্মকাণ্ড যারা চালিয়েছে তাদেরকে আলাদা করেন। সন্ত্রাসী কর্মকাণ্ড যারা চালিয়েছে তারা কার্যত বাংলাদেশটাকে ধ্বংস করতে চেয়েছে, তারা অগ্নিসংযোগ, হত্যা করেছে, পাল্টা আবার সরকারের পক্ষ থেকেও তাদের আইন শৃঙ্খলা বাহিনী গুলি চালিয়েছে, নানা রকম ঘটনা ঘটেছে। তো সকল মৃত্যুগুলোকে তালিকায় আনো, ছাত্রদেরকে আলাদা করা হোক, সন্ত্রাসীদেরকে আলাদা করা হোক, এবং সন্ত্রাসীদের ব্যাপারে যে আইন প্রয়োগ করতে হবে সেইটা একেবারে নির্মোহভাবে করতে হবে, কোনো দলীয় জায়গা থেকে না করে।
আপনি অন্তত জনগণের আস্থা আদায় করতে হবে যে হ্যাঁ ঠিক আছে, এই ভিডিও ফুটেজ, এই হচ্ছে লোকটা এই কাজ করেছে। আর ছাত্রদের সাথে বসা দরকার, সেটা নিশ্চয়ই ছাত্র আন্দোলন যারা করছে তাদের সাথে যেমন সরকার বসবে, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছে তাদের দায়িত্বটা হবে স্কুলে কলেজে যাওয়া। আমরা কি করি? আমরা তো যাই না, আমরা নাটকের জন্য যাই বা চলচ্চিত্র দেখাবার জন্য যাই। এটি আমার মনে এখানে আমাদের কামরুল ভাই আছেন, বাচ্চু আপনি একটি চমৎকার জায়গায় আছেন, আমি এখানে আপনার কাছে একটু আসতে চাচ্ছিলাম। আপনি যে জায়গাটিতে ছিলেন ওই অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমি বলছিলাম যে আমার কৈশোরে বা তারুণ্যে আমি যে সময়টুকু দেখেছি, আপনাদেরকে যেভাবে মাঠে দেখেছি, যে কোনো সংকটে যেভাবে একটি সাংস্কৃতিক পরিমণ্ডলকে মাঠে দেখেছি, এখন তাদের অবস্থান সেভাবে দেখা যায় না। এই যে আমরা সমাজে এবং রাজনীতিতে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ দেখতে পাই, এই বিষয়টি তরুণ সমাজ কিভাবে দেখে? সমাজের নেতৃত্ব হিসেবে আপনারা কখনো জানার চেষ্টা করেছেন কি? যারা বাচ্চা, আপনার কাছেই জানতে চাই। হ্যাঁ, আমরা জানার চেষ্টা করেছি। আমরা বিভিন্ন স্কুলে কলেজে গত কয়েক বছর ধরে যাই এবং কথা বলি। আমি এটা বিশ্বাস করি যে মুক্তিযুদ্ধের পক্ষে এখন পর্যন্ত তরুণ সমাজ অবশ্যই মুক্তিযুদ্ধকে বরণ করে নেয় এবং মুক্তিযুদ্ধ নিয়ে গৌরব করে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার কথা হচ্ছে আপনি প্রতি পদে পদে মুক্তিযুদ্ধকে সামনে এনে দাঁড় করাবার প্রয়োজন নেই। একবারে তার মধ্যে তার পাঠ্যসূচি ছাড়াও আপনি শাসন কার্যে সেটা দেখাতে পারেন। কেমন করে মুক্তিযুদ্ধ তো একটা করা হয়েছে একটা রিপাবলিক স্টাবলিশ করার জন্য, একটি প্রজাতন্ত্র করার জন্য। সেই প্রজাতন্ত্রে সমতার বাংলাদেশ হবে, এটি তো বলেছি আমরা। দুর্নীতি থাকবে না, কিন্তু বাংলাদেশ তো সেই পথে হাঁটেনি গত 50 বছর। সেইখানে মুশকিল। সুতরাং পাঠ্য বইয়ে যা পাচ্ছেন, সংবিধানে যা বলছে, আমরা শাসন ক্ষমতায় যেই থাকুক না কেন আমরা সেটি পুরোপুরি রিফ্লেকশন পাই না, ছাত্ররা পায় না। সুতরাং এবং বাসায় তার পিতামাতা ফিরে তার সাথে যে কথা বলে, সে যা শোনে এবং যা সে পড়ে, দুটোর মধ্যে মিলছে না। সেই জায়গায় তার মধ্যে একটি সংশয়, একটি সন্দেহ দানা বেঁধেছে, যেটার বিস্ফোরণ আপনারা দেখলেন। যার জন্য আমি বলছি যে এই কথাগুলো আমাদের চেয়ে অনেক ভালো সরকার বুঝে এবং যারা দায়িত্ব নিয়ে কাজ করেন তারা বোঝেন। আমার বক্তব্যটা অন্য জায়গায়। আমি মনে করি আমাদের 1 to 1 এদের সাথে কথা বলা দরকার এবং আমি প্রতিটা স্কুল কলেজে আমাদের কর্মীদেরকে যাওয়ার কথা বলবো। যায় অনেকে যে নাটক করায় বাচ্চাদেরকে, স্কুল থিয়েটার করি আমরা, এখন পাঠ্যসূচিতে এসছে। সেখানে সরকারের উচিত বিভিন্ন জেলা উপজেলায় নাটকের, সংস্কৃতির, নৃত্য থেকে শুরু করে সঙ্গীত থেকে শুরু করে সব বিষয়ে অন্তত যে আশেপাশের নেতৃস্থানীয় লোকজন আছে তারা যেন একটু সময় দেন দেশটাকে ভালোবেসে। এটা অর্থের বিনিময়ে আমরা কাজ করি নাই এতদিন, এখনও করার দরকার নাই, কিন্তু তাদের কথা শুনতে হবে, আমাদের কথাটাও বিবেচনা করার জন্য তাদেরকে অনুরোধ করতে হবে। অনেক ধন্যবাদ জনাব কামরুল হাসান খান। আপনার কাছে এই বিষয়টি একটু জানতে চাই যে শিক্ষার্থীদের একটি আন্দোলন সহিংসতায় মৃত্যুতে আন্দোলনের যে চেহারাটি নিয়েছে, সংকটময় পরিস্থিতিটি যে তৈরি করলো, এরকম নাগরিক সমাজ কেন পাওয়া গেল না যারা ভরসা দিতে পারত তরুণদের? জনাব নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, আমার ধারণা আমরা কামরুল হাসান খানের নেটওয়ার্ক ইন্টারনেট সংযোগটি হারিয়েছি। আপনার কাছেই বরং এই প্রশ্নটি রাখি, তাহলে নাগরিক সমাজ বা আপনারা কেন ভরসা দিতে পারলেন না তরুণদের? তরুণরা শুনেছে কিছুটা, 18 সালে কোটাটা বাতিল করে দেওয়া হয়। এখন যখন সংস্কারের প্রস্তাব আসছে তখনও কিন্তু আমরা প্রথমেই বলেছি এই সংস্কারটা জরুরি আমাদের মনে হয়, কারণ 8.5%-এর বেশি মুক্তিযোদ্ধা কোটা কখনোই ছিল না। আর মুক্তিযুদ্ধ শব্দটাকে নিয়ে টানাহেঁচড়া করাও আমাদের খুব অপছন্দ। মুক্তিযোদ্ধারা গৌরব নিয়ে পৃথিবী থেকে চলে যেতে চায়, কারণ আমাদের সবার বয়স 70 পার হয়ে গেছে, মধ্য 70, কারো 80-তে। সুতরাং আমি মনে করি যে এটি নিয়ে কোনো রাজনীতি আর করা উচিত নয়। অনেক ধন্যবাদ জনাব কামরুল হাসানের সংযোগটি আমরা পেয়েছি। জনাব কামরুল হাসান, এই যে সংকটের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, এই তরুণদের তো পথ দেখাতে পারেন অন্তত নাগরিক সমাজের আপনারা যারা সিনিয়ররা রয়েছেন তাদেরই, কিন্তু তারা কেন সমাজে সেই অবস্থানটি রাখতে পারছে না? তরুণদের কাছে কেন সেই অবস্থানটি রাখতে পারছে না? তারাও কি দল বিভক্ত? ফারহানা, এখানে আমি একটা খুব পরিষ্কার করে একটা কথা বলতে চাই। এটা তো ছাত্র সমাজ এবং সেখানে ক্যাম্পাসের একটা
মারাত্মক ক্ষতিগ্রস্ত একটা দিক রয়ে গেছে। শিক্ষকরা রাজনৈতিকভাবে ডিভাইডেড এবং ছাত্ররাও রাজনৈতিক ডিভাইডেড। ছাত্ররা রাজনৈতিকভাবে ডিভাইডেড থাকতে পারে, সেটা যেহেতু আমাদের দেশের ছাত্র চালু আছে এবং তাদের ছাত্রদের গুণগত মান নিয়েও আমাদের সবারই চিন্তা করা উচিত। কিন্তু আমার কথা হলো শিক্ষকরা কি করছে। আমরা আগে ছিলাম, আমিও শিক্ষক দীর্ঘদিন 33 বছর, ছাত্রদের ক্যাম্পাসে বেশিরভাগ সময়টা কিন্তু তারা ক্যাম্পাসে থাকছে, হলে থাকছে বা এসে থাকে। এইখানে তো তাদের পিতৃসুলভ পিতৃতুল্য অভিভাবকের শিক্ষকরা এবং শিক্ষকতাও তারা করছে, তাদের সাথে দূরত্ব হয়ে গেছে এবং রাজনৈতিকভাবে এখানে আমি খুব যে জিনিসটা মনে, আমাদের প্রত্যেকেরই রাজনৈতিক একটা দর্শন থাকতেই পারে, কিন্তু শিক্ষকদের অতি রাজনীতিকরণ একটা বড় ক্ষতির হয়ে যাচ্ছে ক্যাম্পাসে, যেটা আমি ব্যক্তিগত মোটেই পছন্দ করি না। একটা ছাত্রর দৃষ্টিতে যদি শিক্ষক বিতর্কিত হয় তাহলে কিন্তু ওই ছাত্রের তার কমান্ড থাকে না। সে কারণে আজকে আগে যেটা আমরা নিজেরাও করেছি, ছাত্রদের সাথে শিক্ষকদের যে বন্ধুত্বপূর্ণ আচরণ সম্পর্ক, যেটা তাদের লেখাপড়া এবং সংস্কৃতি গঠনের একটা বিশাল ভূমিকা রাখে, সেই জায়গাটা কিন্তু এখন ক্রমাগতভাবে কমে যাচ্ছে এবং এটা একটা বড় সংকটের কারণ। আজকে একটা সময় ছিল শিক্ষকরা ছাত্রদের সামনে গিয়ে দাঁড়াতো, ছাত্ররা তাদের কথা শুনতো, সেই পরিবেশটা কিন্তু আমরা শিক্ষকরা নষ্ট করি। সেই কারণে আমার একটা অনুরোধ থাকবো, দেশের স্বার্থে আমার ছাত্র সমাজ শিক্ষকদেরকে রাজনৈতিক বিভাজন থেকে ফিরে আসতে হবে, কারণ এটা কারো কোনো লাভ হচ্ছে না। এবং আরেকটি জিনিস সত্যিকারভাবে দুর্ভাগ্যজনক, শিক্ষকরা তাদের স্বার্থে কিন্তু এই কাজগুলি করছে, এটা দেশের স্বার্থেও না, শিক্ষার স্বার্থেও না। সেই কারণে আজকে যদি আপনি দেখেন, শিক্ষকরা যদি সবৈক্যবদ্ধ থাকতে বা করা যেত তাহলে কিন্তু এই সংকটগুলো মোটেই হতো না। শিক্ষকরা ক্যাম্পাসেই এই সমস্যার সমাধান করতে পারতো, তারাই দ্বিতীয়টি করতে পারতো সরকারের সাথে। তারাই বরাবরের মতো আমরা যেরকম দেখেছি যে সব ছাত্র আন্দোলনের সাথে শিক্ষকদেরও সহ অবস্থান একই সাথে, আমাদের আগের আন্দোলনগুলি যদি আমরা একটু চোখ বুলাই, সেক্ষেত্রে এবারও যদি তাই করতো হয়তো বিপদগামী হতো না ছাত্ররা এভাবে। আপনার কাছে আমার শেষ প্রশ্নটি হচ্ছে, এই মুহূর্তে যে অবস্থা দেখা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠান যেন খুলে যায়, পরিবেশ যেন স্বাভাবিক হয়, শিক্ষার্থীদের মাঝে যেন আস্থা ফেরে, সেজন্য সরকারের এখন কি করা উচিত? সরকারের এখন ধরেন যে ছাত্রদের সাথে একটা আলোচনা শুরু করা উচিত, কারণ ছাত্রদের সাথে একটা দূরত্ব হয়ে গেছে এক ধরনের। ধরেন যেহেতু একটা বিশেষ সময় যাচ্ছে, কারফিউ চলছে, মাঠে সেনাবাহিনী আছে, বিজিবি আছে, পুলিশ আছে, সেই জায়গা থেকে আমাদের সরকারের এটা উদ্যোগ নিতে হবে এবং সেইখানে শিক্ষকরা বা আমাদের সামাজিক শক্তিগুলো তাদের পাশে থাকবে। আমরা চাই এমন একটা কনজিনাল অ্যাটমসফিয়ার, অনেক ঘটনার মধ্যে তো আমরা নতুন কিছু দেখতে পারি। আমরা যেটা চাইবো শিক্ষা ক্ষেত্রে মানে শিক্ষাঙ্গনে একটা সুস্থিকর পরিবেশ আসবে, এতে কিন্তু গোটা দেশের মানুষ অস্বস্তিতে আছে। ছাত্ররা তাদের ক্লাসে ফিরে যাবে, তার যে যৌক্তিক দাবিগুলো রয়েছে সরকার দ্রুত এটি বাস্তবায়নের চেষ্টা করবে। এবং সেই শিক্ষকদের এখানে আমাদের বেশিরভাগ ছাত্র কিন্তু তারা রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়। এখানে যে অঘটনটা ঘটিয়েছে রাজনৈতিক দল, যে এই শিক্ষকদের শিক্ষার্থীদের একটা যৌক্তিক আন্দোলনের মধ্যে সরকার পতনের আন্দোলন কেন আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনা কেন সেখানে চুরমার করে দেওয়া হবে? আমাদের স্বপ্নের যে পরিকল্পনাগুলি বাস্তবায়ন হচ্ছে সেটি কিন্তু পরিকল্পিতভাবে করেছে এবং যারা আমাদের কাছে যেটা মনে হয়েছে স্বাধীনতা বিরোধী এবং যারা এই মুহূর্তে পেছনের দরজায় ক্ষমতা আসতে চায়, যেটি একটা সময় ছিল সকল শিক্ষকরা কিন্তু এই ধরনের অপতৎপরতায় দলমত নির্বিশেষে সকল শিক্ষক এই ধরনের অপতৎপরতায় কিন্তু বিরোধিতা করেছে, যেটা আমরা 2007-এ সাম্প্রতিক কালে দেখছি। এর আগে তো ছিল আইয়ুব খানের আমলে বা বিভিন্ন সময়। সেই কারণে আবার যেটা অনুরোধ থাকবে সরকারের প্রতি, দ্রুত ছাত্রদের সাথে তাদের সাময়িক সম্পর্ক হবে, ক্যাম্পাসগুলি খুলে দেওয়া হোক, ক্যাম্পাসের ছেলেমেয়েরা যেন তারা, আমাদের সবারই সেই আবেদন থাকবে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।